আব্বু, দেখতে দেখতে দুদিন হয়ে গেল আব্বু। তুমি কিছু একটা করো আব্বু। পেট যে কি হচ্ছে তা ঠিক নেই। তুমি কিছু একটা করো। জিমিন, আমি চেষ্টা করছি তো, সব প্রকার চেষ্টা করছি, কিন্তু তেকে যে কিভাবে ফিরিয়ে আনবো সেটাই বুঝতে পারছি না। আর এই জংকুক মনে হচ্ছে তেকে সহজে ছাড়বে না। তুমি একজন পুলিশ অফিসার হয়ে তুমি কি করছো? আমাদের থেকে ফিরিয়ে আনতে পারছো না? যদি নিজের ঘরের মেয়েকে না বাঁচাতে পারো, এমন পুলিশ অফিসার হয়ে কি লাভ? তুমি দুদিন ধরে বলছো থেকে ফিরিয়ে আনবে ফিরিয়ে আনবে, আর এখন বলছো তারা সহজে থেকে ছাড়বে না। আমি অত বুঝি না। তুমি যেভাবে পারো আমার থেকে ফিরিয়ে নিয়ে এসো। জিন, তুমি শান্ত হও জিন, আমারও কষ্ট হচ্ছে। আমি ওর মামা, আমার একমাত্র ছোট বোনের মেয়ে। আমি কিছুতেই ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার থেকে আমি ফিরিয়ে আনবো। ওর কোনো ক্ষতি হতে দেবো না। তোমরা শান্ত হও। ইউনো, গাড়ি থামা। ভাই, আপনাকে তো দুবাইতে যেতে হবে। গাড়ি কেন থামাবো? তুই বাংলা কথা বুঝতে পারছিস না? গাড়ি থামা। ইউনো সাথে সাথে গাড়ি থামালো। ইউনো, তুই গাড়িতে বস, আমি এক্ষুনি আসছি। ভাই, আপনার কাজটা কি এখনই করতে হবে? এদিকে ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, আমি সময়ের আগেই চলে আসব। কিভাবে পালাবো আমি এখান থেকে? সবসময় ভয় লাগছে, কখন না জানি রাক্ষসটা এসে পড়ে। আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছ, কিন্তু না, দেখছি তুমি কাঁদছো। বাহ, তোমাকে কাঁদলেও হট লাগে। তুমি এখানে আবার কেন এসেছো? তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। তো তার মানে এই জঙ্গল আবার কোনো না কোনো মতলবে আমার কাছে এসেছে। আমাকে কিছু করতেই হবে। তে মনে মনে ভাবতে ভাবতে পাশে টেবিলের দিকে তাকালো। তাকাতেই একটা ফল কাটা ছুরি দেখতে পেল। তে সাথে সাথে ছুরিটা হাতে নিয়ে শক্ত করে ধরলো। তুমি আমার কাছে একদম আসবে না, আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। আমাকে কিছু করার চেষ্টা করবে না, একদম আমাকে টাচ করবে না বলছি। তুমি আমাকে খুন করবে তাই না? আচ্ছা ঠিক আছে, করো করো, আমাকে খুন করো। আমার দিকে একদম আগবে না কিন্তু, আমি কিন্তু তোমাকে সত্যি সত্যি খুন করে দেবো। সত্যি সত্যি বলছি কিন্তু। তুমি একটা ফল কাটা ছুরির ভয় দেখাচ্ছ আমাকে? এইসব খুন খারাপই তোমার কাজ না, আমার কাজ। জঙ্কুক তের হাত থেকে ছুরিটা কেড়ে নিল। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো আমার হাত, ছাড়ো। জঙ্কুক তের হাত দুটো একসাথে ধরে দেয়ালে পিন করে ধরলো। ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। ওহ, এত ছটফট কেন করছো বেবি? তুমি কখনো আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারবে না, তো চুপচাপ থাকো। ওহ, মন চাচ্ছে এখনই তোমার সাথে যেটা মন চায় সেটা করে ফেলি। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ কিছু করো না আমার সাথে। তে আর একটাও কথা বলতে পারলো না। জঙ্কুক তের ঠোঁটে কিস করতে শুরু করলো। আমি তোমার মতো একটা রাক্ষস দেখিনি কোথাও, আমার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। শুধু তোর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, এখনো কিছুই করিনি, কথাটা মনে রেখো। আর এখান থেকে পালানোর চেষ্টাও করবে না। হ্যাঁ, আর এখান থেকে যদি তুই পালানোর চেষ্টা করিস তবে তোর পরিণতি খুব খারাপ হবে। জঙ্কুক তেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে তে মেঝেতে বসে পড়েছে। হঠাৎই জঙ্কুকের ফোনে ফোন আসলো। ভাই, এয়ারপোর্টে যাবেন না? তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ইউনু, আমি আসছি।
আব্বু আম্মু আমি কলেজে যাচ্ছি। হ্যাঁ মা যা, তবে নিজের দিকে খেয়াল রাখিস। জিমিন কলেজে যাচ্ছে একা একা সাইকেল চালিয়ে। রাস্তার মাঝখানে হঠাৎ একটা গাড়ি এসে থামলো। জিমিনের সামনে গাড়িটি থেমেছে, তাই জিমিন সাইকেল থেকে নিচে নেমে দাঁড়ালো। জিমিন গাড়িটির পাশ কাটিয়ে যেতে নিলে হঠাৎ একটা ছেলে বলে উঠল, জিমিন শোনো জিমিন। জিমিন পিছনে ফিরে তাকালো, তাকিয়ে দেখলো সুগা। জিমিন এই মাফিয়া লোকগুলোকে খুব ভালোভাবে চেনে। জিমিনের সাইকেলটা রাস্তার পাশে রেখে সুগার দিকে এগিয়ে আসলো। এসে সুগার জামার কলার ধরে বলতে শুরু করলো, আমার দেখে আপনারা জোর করে তুলে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? ছেড়ে দিচ্ছেন না কেন? আপনার চাচু তো একজন বড় মাফিয়া আর খুব খারাপ মানুষ। তাকে আমার বাবা ধরেছে বলে খুব খারাপ হয়ে গেছে, তাই না? তাই বলে আমার দেখে নিয়ে যাবেন? জিমিন আমার জামার কলার ছাড়ো। না আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি তোমার তের কাছে যেতে চাও? হ্যাঁ আমি আমার তের কাছে যাব, আমাকে নিয়ে চলো। সুগা একটু বাঁকা হাসলো আর মনে মনে ভাবলো, আমি জানি তুমি খুব সহজ সরল সাদাসিধা একটা মিষ্টি মেয়ে, তাই বলে তোমাকে যে এত সহজে নিয়ে যেতে পারবো আমি সেটা কখনো ভাবিনি। জিমিন যে গাড়িতে বসলো। সুগা গাড়ি চালানো শুরু করেছে। আচ্ছা জিমিন, তুমি এত সহজে আমার সাথে আসলে তোমাকে যদি আমি আটকে রাখি? আমার কোনো সমস্যা নেই, আমার জন্যই তো দিয়ে ফেসে গেছে। আমি জঙ্কুককে যেয়ে বলবো আমাকে আটকে রাখো, তেকে ছেড়ে দাও। সেই জন্যই তো আমি যাচ্ছি তোমার সাথে। আচ্ছা এমন হলো আমরা তোমাদের দুজনকেই ছাড়লাম না, তখন কি করবে তুমি? তখন আমার একটুও খারাপ লাগবে না। আমি তখন জানবো যে আমার তের সাথে যেটা হয়েছে সেটা আমার সাথে হয়েছে, আমার কোনো সমস্যা নেই। জিমিন তুমি বুঝি থেকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ বাসি তো, আমার নিজের বোনের থেকেও বেশি। আর ও আমাকে খুব ভালোবাসে, ও আমার জন্য মরতে পর্যন্ত পারে, কিন্তু আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো। দেখতে দেখতে একটা বিরাট বড় বাড়ির সামনে এসে থামলো গাড়িটা। সুগা জিমিনকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। আমার তে কোথায়? কই আমার তে? তের সাথে আমাকে দেখা করাও। জিমিন তুমি তের সাথে এখন দেখা করতে পারবে না, জঙ্কুক দুবাইতে গেছে, আসার পরেই তের সাথে দেখা করতে পারবে। কিন্তু জঙ্কুক আসবে কখন বাড়িতে? আজ রাতে ফিরে আসবে। আমাকে যে করে হোক পালাতেই হবে। জিমিন, মামিমা, মামা সবাই আমার জন্য চিন্তা করছে, না জানি ওদের কি অবস্থা। ম্যাডাম আপনার খাবার খেয়ে নিন। শোনো তুমি এদিকে একটু এসো। তের কাজের লোকটিকে নিজের কাছে ডাকলো। কাজের লোকটি তের পাশে যেতেই পাশে থাকা ফুলদানিটি নিয়ে সজোরে আঘাত করলো তার মাথায়। কাজের লোকটি মেঝেতে লুটিয়ে পড়ল। অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছি পালানোর। এবার আমি পালিয়ে যাবো জঙ্কুক, আর তোকে দেখে নেবো আমি। তে একটুও সময় নষ্ট করলো না, তে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরে আমি কখন থেকে দৌড়াচ্ছি, দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেলাম, কিন্তু বাইরে বেরোনোর কোনো পথই পাচ্ছি না। কেমন ধরনের বাড়ি, আমি কিভাবে বাইরে বেরোবো? কি করি আমি এখন? তে দৌড়াতে দৌড়াতে একটা রুমের দরজার সামনে দাঁড়ালো। এবার এবার আমি কোন দিকে যাব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তের হঠাৎই চোখ পড়লো সেই ঘরটির ভিতরে। দরজাটা একটু হালকা খোলা ছিল। আরে বেডের উপরে কে ওঠা? তে দরজাটি ভালোভাবে খুলে ঘরটার ভিতরে ঢুকলো। তে বেডের দিকে একবার ভালোভাবে তাকালো। তে দেখে স্তব্ধ হয়ে গেছে, কিছুই বলতে পারছে না। বেডের উপরে একটা অর্ধনগ্ন নারীর দেহ পড়ে আছে, তাকে যেন কোনো পশু খুবলে খুবলে খেয়েছে। তে আস্তে আস্তে এক পা করতে করতে এগিয়ে তার দিকে গেল। আরে এটা তো একটা মেয়ে, এমন অবস্থা কে করলো? তে আস্তে আস্তে মেয়েটির মুখে হাত রাখলো। শোনো, কে তুমি? চোখ খোলো। আরে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? খোলো তোমার চোখ, খোলো, আমার দিকে তাকাও, কথা বলো আমার সাথে। তের দিকে মেয়েটা পিট পিট করে তাকালো। কে তুমি? তোমার নাম কি? তোমার সাথে এমনটা কে করেছে? আমার নাম টিনা। আমার এই অবস্থা মাফিয়া জঙ্কুক করেছে। আমি আর কথা বলতে পারছি না। তুমি কি তোমার নিজের ইচ্ছাতে এসেছিলে, না এরা তোমাকে জোর করে ধরে এনেছে? আমি আমার নিজের ইচ্ছাতে এসেছিলাম, কিন্তু মাফিয়া জঙ্কুক এমন করবে আমার সাথে আমি কখনো ভাবতে পারিনি। ও তোমার সাথে আমি কেন এখনো বকছি? আমাকে তো পালাতেই হবে। তুমি যেমন শখ করে এসেছিলে তেমন এখানে শুয়ে থাকো,
বাই। প্লিজ আমার একটা কথা শোনো তুমি। কি কথা? তাড়াতাড়ি বলো, আমাকে এখান থেকে পালাতেই হবে, তাড়াতাড়ি বলো। আমাকে তোমার সাথে নিয়ে যাও না, আমিও এখান থেকে চলে যেতে চাই। তবে তাড়াতাড়ি উঠো, উঠে তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও, তাড়াতাড়ি চলো, নইলে এরা ধরে ফেলবে আমাকে। চলো। জাঙ্কুক, তুই এসেছিস? আয়। সুগা, তোকে যেগুলো বলেছিলাম সেগুলো কি সব ঠিকঠাক করেছিস? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক করেছি জাঙ্কুক। জিমিনকেও তুলে এনেছি। এবার এবার আরেম কি করবে? আরেমের দুটো মেয়েই আমাদের কাছে। সুগা সাথে ম্যাডাম পালিয়ে গেছে। দেখুন, আমার মাথায় ফুলদানি বাড়ি মেরেছে, কত রক্ত পড়ছে। কি? তে পালিয়ে গেছে? সুগা, তুই বডিগার্ডগুলোকে ভালোভাবে বলে দে তে যেন কোনোভাবেই বাড়ির বাইরে না বেরোতে পারে। আচ্ছা ঠিক আছে জাঙ্কুক, আমি এক্ষুনি বলছি। আর চল, তুই আর আমি ঘরগুলোতে খুঁজে দেখি। আরে তুমি তো শখ করে জাঙ্কুকের কাছে এসেছিলে, আর তুমি তো ভালোভাবে হাঁটতেই পারছো না, তুমি কেন আমার সাথে আসলে? এরা যদি আমাকে ধরে ফেলে তবে জাঙ্কুক আমার সাথে যে কি করবে? চলো, তুমি একটু তাড়াতাড়ি চলো। এত অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না, কি করে যে হাঁটবো? তুমি ভালোভাবে আমাকে ধরে রাখো। সামনে একটা গাড়ির আলো দেখা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি হাঁটো, আমরা ওই গাড়িতে উঠতে পারলেই বাড়ি যেতে পারবো। তাড়াতাড়ি চলো। হঠাৎই তের সামনে কালো একটা ছায়া এসে দাঁড়ালো। তে চমকে উঠলো। কি হলো, ভয় পেলে তে? তুমি, আমি তোমাকে বারবার বারণ করেছি তুমি যেন পালানোর চেষ্টা করবে না, তবুও তুমি পালালে। আর এই মেয়েটাকে নিয়েও পালিয়েছো, তাই তো? পুলিশের কাছে যাবে না? এটাকে তো আমি। সাথে সাথে জাঙ্কুক তের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির মাথায় একটা গুলি করলো। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়লো। তে তখনও তার হাতটা ধরে রেখেছে। তুমি মেরে ফেলেছো, একে মেরে ফেলেছো। তোমার মধ্যে আর হিংস্র পশুর মধ্যে কোনো তফাৎ নেই। ওখানে দাঁড়াতে একদম দৌড়াবি না। সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে সামনে যাওয়ার মতো সাহস পেল না, উল্টো পিছনে দৌড় দিল। তে দৌড়াতে দৌড়াতে একটা রুমের মধ্যে এসে ঢুকলো। রুমটা খুব অন্ধকার। তে ভয়ে কাঁপছে। জাঙ্কুক তাকে খুঁজে পেলে না জানি তার সাথে কি করবে। আমি এখন কোথায় যাব, কি করব? জাঙ্কুক আমাকে পেলে আসতে রাখবে না। হঠাৎই রুমের দরজা খোলার আওয়াজ হলো। তে ভালোভাবে বুঝতে পারছে রুমের ভেতরে কেউ প্রবেশ করেছে। তে নিজের দুই হাত দিয়ে নিজের মুখ চেপে রেখেছে, যেন কান্না বাইরে না বেরিয়ে আসে। বেবি, এটা আমার ঘর। তুমি ঠিক চিনে চিনে আমার ঘরে চলে এসেছো। আজ থেকে তুমি সারা জীবনের জন্য আমার ঘরে বন্দি থাকবে। জাঙ্কুকের কথা শুনে তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু কিছুই বলছে না। হঠাৎ করে রুমে আলো জ্বলে উঠলো। তে অনেক ভয়ে ভয়ে চোখ দুটো খুললো। খুলেই দেখতে পেল জাঙ্কুক তের সামনেই বসে আছে। তুমি এখানে? এখানে আমি থাকবো না তো আর কে থাকবে? এটা আমার ঘর। তুমি তুমি আমাকে একদম ছবে না, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আমি তো হিংস্র পশু, তাই না? এখন আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি তোকে খাবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না, আমি আর কখনো পালাবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ। তের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তের চুলের মতো খামচে ধরলো, ধরেই কিস করতে শুরু করলো। জাঙ্কুক তের ঠোঁটে কিস করা ব্রেক করে এক ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। জাঙ্কুক নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। তের উপরে উঠে তের দুই হাত খাটে পিন করে ধরল।
ছাড়ো আমাকে প্লিজ, ছাড়ো আমাকে, আমার সাথে কিছু করো না, ছাড়ো। জঙ্কুক তের কোনো কথাই শুনলো না, জোর করে তের গা থেকে জামা কাপড়গুলো সব খুলে নিল। তে অনেক ছটফট করছে, কিন্তু জঙ্কুক তেকে খাটের উপরে ভালোভাবে চেপে ধরলো, ধরে তের সাথে ইন্টিমেট হতে শুরু করলো। চুপ, আর একটাও কথা বলবি না, আমাকে আটকানোর চেষ্টা করবি না, তবে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। জঙ্কুকের অত্যাচার সহ্য না করতে পেরে তে সেন্সলেস হয়ে গেল, কিন্তু জঙ্কুক থামলো না, তার অত্যাচার সে চালিয়ে গেল।